আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে জনশক্তি। এদিকে দেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান মির্জা ফখরুলের, যা জানাচ্ছে। জানাবো ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল। এবং সর্বশেষ জানাবো যে শর্তে জামিন পেলেন পিকে হালদার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে জনশক্তি। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্য এই সংগঠন পৃথক হবে। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি, তবে সবার মতামত নিয়ে এটি পরিবর্তনও হতে পারে। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও তাদের ছাত্র নেতারা জানান। জনগণের আস্থা অর্জন করাই হবে নতুন দলের প্রধান লক্ষ্য। এ বিষয়ে ছাত্র জনতার বলেছেন, এতদিন যে ধরনের রাজনীতি দেখে সবাই দেখেছেন, তারা তার ব্যতিক্রম হবেন। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলে, নতুন এই দল হবে নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না। পুরো যেন সমস্যা টেন্ডারবাজি, চাঁদাবাজি, জন আকাঙ্ক্ষায় বিপরীতে গিয়ে কিংবা কোন রাষ্ট্রের এজেন্ডা নিয়ে যেসব দল পরিচালনা হয়ে আসছে, আমরা সেসবের মধ্যে যাব না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে, আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মধ্যে প্রমাণ দেবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। বিগত সময়ের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝতো না। আশা করি এই দল তেমন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত, তাহলে অবশ্যই আমরা এটা ভাববো। বিষয়টি নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রতিক্রিয়া আসছে, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হবে, সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে। বলেন, আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ সাধন করা। যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয়, তবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনো ভাবে খুনিদের বিচার করা। কি হতে পারে দলের নাম, অর্থ উৎস হবে কি, এই নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা আন্দোলনগুলোতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি, তাদের কাছে নাম প্রস্তাব করব, এরপর সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, জনশক্তি নামে তাদের একটি নামের চিন্তা ভাবনা রয়েছে। অর্থের উৎসের বিষয়ে তিনি বলেন, আমরা ক্রাউড ফান্ডিং এর মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের দিকেই যাব। আন্তর্জাতিক বা দেশীয় যেসব ফর্ম রয়েছে, সেগুলো নিয়ে বিশদ লেখাপড়া করেছি। নির্বাচনের ভোট যুদ্ধে ফল যাই হোক, নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র জনতার। নেতাদের জানালেন, রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। নাসির উদ্দিন জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝাপড়া চলছে। দেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান মির্জা ফখরুলের, যা জানা যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বারবার দরকার, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে দরকার শীর্ষক ক্যাপশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেট প্রচার করা হচ্ছে। এই প্রতিবেদনে প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি প্রায় 1,500 বার শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখা হয়েছে প্রায় 13,500 বার। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন বাংলাদেশের বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ভুয়া। রিউমার স্ক্যানার জানায়, দেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ভিডিওটিতে করেনি, বরং দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যকে ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটিতে সময় টিভির লগো থাকার সূত্রে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত 27 নভেম্বর এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটিতে সময় টিভির লগো থাকার সূত্রে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত 27 নভেম্বর বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের গভীর আক্ষেপ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওর 20 সেকেন্ড থেকে দেওয়া বক্তব্যের সঙ্গে টিকটকে প্রচারিত ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়। ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একের পর এক জোর করে মিথ্যা বিবৃতি এবং অপতথ্য প্রচারের ঘটনা চলছে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম প্রকাশিত ভিন্ন দুইটি ভিডিওটিতে নড়াইলে 2 নারী দাবি করেছেন
হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে, পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে উভয় নারী স্বীকার করেছেন যে তারা ভারতীয় গণমাধ্যমের চাপে মিথ্যা তথ্য দিয়েছেন। এর ফলে তাদের পরিবার, প্রতিবেশীরা এবং স্থানীয় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, নড়াইল সদর উপজেলার মাইসপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের অরবিন্দ বিশ্বাসের স্ত্রী খুকুরানী বিশ্বাস গত 2 ডিসেম্বর তিনি বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এরই মধ্যে শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রাম বিএনপি জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইসকন কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে, যা ভারতীয় গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। এ সময় পেট্রোপোল সীমান্তে তার সাক্ষাৎকারটি নেয় ভারতের একটি বাংলা সংবাদ চ্যানেলে এবিপি আনন্দ। ভারতের গণমাধ্যম বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা নিয়ে ওই সাক্ষাৎকারে খুকুরানী বিশ্বাস বলেন, তার বাড়ি বাংলাদেশের নড়াইলে, হিন্দু ও ইসকনের সমস্যায় আছে। বর্তমানে এখানে ঠিকমতো পূজা অর্চনা সহ ধর্মীয় আচরণ অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। শঙ্খ বা কাঁসা বাজারে তাদের বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখন হিন্দু ধর্মাবলম্বীরা পালিয়ে বেড়াচ্ছে এবং ভারতে চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে হিন্দুদের কোনো স্থান নেই, বাংলাদেশে শুধুমাত্র মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তারা জীবনের নিরাপত্তাহীনতায় আছেন বলেও দাবি করা হয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকুমণি বিশ্বাসের ওই বক্তব্য ব্যাপক ঝড় তোলে এবং ভাইরাল হয়েছে। তবে এই বক্তব্য সত্যতা যাচাই করতে সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায়, ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়ে অপপ্রচার করায় বিস্ময় প্রকাশ করেছেন খুকুমণি বিশ্বাসের পরিবারের সদস্য স্থানীয়রা। খুকুমণি বিশ্বাসের ছেলে অমলেন্দু বিশ্বাস বলেন, আমার মা ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি সবটুকু শুনেছি। আমি ওই বক্তব্য দেখার পর মায়ের সঙ্গে কথা বলেছি। মা জানিয়েছে তাকে ভারতীয় সাংবাদিকরা বলেছেন এই কথা বললে বাংলাদেশের হিন্দু বা ইসকনের ভালো হবে। তাকে ভুল বুঝিয়ে এবং প্ররোচিত করে তার কাছ থেকে এক প্রকার জোর করে এমন বক্তব্য নিয়েছেন। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য বলে মত দেন তিনি। এই সময় ছেলের মোবাইল ফোনের ভিডিও কলে ভারতে অবস্থানরত খুকুমণি বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, আমি যা বলেছি ভুল করে বলেছি, বাংলাদেশী হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি অসুস্থ হয়ে পড়েছি। খুকুরানী বিশ্বাসের এক প্রতিবেশী হরিচাঁদ বিশ্বাস বলেন, আমরা এখানে দীর্ঘকাল বংশ পরম্পরা একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কখনো কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব, ফ্যাসাদ কিংবা হামলা মামলা ঘটনা ঘটেনি। আমাদের এলাকায় নিয়মিত পূজা পার্বণে মুসলিম প্রতিবেশীরা সহযোগিতা করে থাকেন। ভারতের গণমাধ্যমে দেওয়া খুকুমণি রানী বক্তব্য একেবারেই মিথ্যা এবং বানোয়াট। হঠাৎ তার এমন বিতর্কিত বক্তব্যে এলাকাবাসী, তার পরিবারের সদস্যরাও গভীরভাবে লজ্জিত এবং বিব্রত বলেও মত দেন তিনি। এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতে উষারানী রায় নামে নড়াইলের আরেক ঘাটদগ্ধ হিন্দু নারীকে একই কায়দায় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সেখানে মিথ্যা ভিত্তিহীন এবং কাল্পনিক বক্তব্য দিয়ে অপপ্রচার চালায়। তবে উষারানী ভারত থেকে এক ভিডিও বার্তায় জানান, সাংবাদিকরা তাকে আটকে রেখে বাধ্য করে মিথ্যা কথা বলতে। ভারতে বাংলা সংবাদ চ্যানেলে এবিপি আনন্দে প্রচার হওয়া উষারানী রায়ের বক্তব্যের সত্যতা যাচাই করতে সরেজমিনে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্য সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। জানা যায়, এই গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা গ্রাম্য চিকিৎসক সুভাষের স্ত্রী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য উষারানী গত 6 ডিসেম্বর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। সেখানে বেনাপোল ইমিগ্রেশন পেরিয়ে ওপারে পৌঁছাতেই তিনি ভারতীয় সাংবাদিকদের খপ্পরে পড়েন। তাকে গাড়িতে তুলে নিয়ে 4 ঘন্টা আটকে রেখে বাধ্য করা হয় বাংলাদেশের হিন্দু নিপীড়নের মিথ্যা বক্তব্য দিতে। এ সময় ওই নারী ভারতীয় গণমাধ্যমে ওই সাক্ষাৎকারে বলেছেন, গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে তারা জামায়াত, শিবির ও বিএনপির বিভিন্ন ধরনের চাপের মধ্যে আছেন। উষারানী আরো বলেন, তার বাড়ি বাংলাদেশের নড়াইলে। 1971 সালে যুদ্ধ দেখেছি, তখন পাকিস্তানিরা ও রাজাকারদের এসব কর্মকাণ্ডে যা না দেখেছি এবার তা দেখেছি। এই যে জামায়াত, শিবির, বিএনপিরা সামনের উপর দিয়ে যা করছে, কথাগুলো তো সমস্ত বলা যাবে না, আবার ফিরে তো বাংলাদেশে যেতে হবে, আতঙ্কে আছে আমরা, কথা বলা বারণ। আমার মাঝে মধ্যে শুনি মেয়েদেরকে বোরকা পরে ওই যে কি যেন হিজাব দেয় মুসলমানরা, ওইভাবে চলতে হবে, বোরকা পরে স্কুলে যেতে হবে, ওইসব। এরপর থেকে তার ওই বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়। এদিকে ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য প্রচার করে বিস্ময় প্রকাশ এবং বিব্রত বোধ করেছেন। উষারানী রায়ের পরিবারের সদস্য সহ স্থানীয়রা উষারানী রায়ের স্বামী সুভাষ বাবু রায় বলেন, আমার স্ত্রী 18 বছর ধরে নলদি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। সে ভারতীয় সাংবাদিক সহ বিভিন্ন লোকের চাপে পড়ে ভয়ে বাধ্য হয়ে এই ধরনের কথা বলেছে। আমাদের এখানে ওই ধরনের কোনো সমস্যা বা কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে ভারতে অবস্থানরত
আন্দোলনরত উষারানী রায় মোবাইল ফোনে জানান বর্ডার থেকে ভারতীয় সাংবাদিকরা আমাকে 4 ঘন্টা আটকিয়ে রেখে জোর করে এসব কথা বলিয়েছে। আমি একা ছিলাম, ভয়তে পড়ে ওরা যা শিখেছে আমি সেই সব কথা বলেছি। আমরা তো বাংলাদেশে খুব ভালো আছি, বাংলাদেশে আমাদের কোনো সমস্যা নেই, আমাকে জোর করে ওই কথা বলাইছে। আমি খুব দুঃখ পেয়েছি। নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, পূর্বপুরুষের আমল থেকে এখানে হিন্দু মুসলমান পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিতে বসবাস করছে। আমার জানা মতে এই ইউনিয়নের কোনো হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের কোনো ক্ষতি হয়নি, এখানে সবাই মিলেমিশে আছে। যে শর্তে জামিন পেলেন পিকে হালদার। বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচার অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ 3 জন জামিন পেয়েছেন কলকাতার ব্যাংকশাল আদালতে। অন্য 2 জন হলেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। প্রত্যেককে 10 লাখ রুপি বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশ পিকে হালদার যে দণ্ডদেশ তার কোনো নথি যেহেতু জমা দেওয়া হয়নি, তাই পিকে হালদারকে জামিন দিয়েছেন বিচারক। এদিকে এর আগে গত 27 নভেম্বর জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে পিকে হালদার সহ 6 জনকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে দেশটিতেই তারাবন্দী ছিলেন তারা। অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।